জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। দুদিন ধরে ম্যানুয়ালি ভোট গণনার মাঝে বেশ কয়েকবার ফলাফল দেওয়ার সময় জানায় জাকসু নির্বাচন কমিশন। তবে আজ সিইসি জানিয়েছে দুপুর 2টার মধ্যে ভোট গণনা শেষ করে সন্ধ্যা 7টায় ফলাফল প্রকাশ করা হবে। একই সাথে বলে নির্বাচন কমিশনের সদস্যদের পদত্যাগপত্র এখনও কমিশনের কাছে আসেনি। সকালে জাকসু নির্বাচন কমিশনের সদস্যরা জানান একই পদে একাধিক প্রার্থী থাকা ও নির্বাচন অভিজ্ঞতা না থাকা সহ বিভিন্ন কারণে সময় বেশি লাগছে। ঘোষণা করার জন্য বেশ প্রস্তুতির কিছু কাজ আছে, সেখানে সময় লাগবে। এই সব মিলিয়ে আমি আনুমানিক 7টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবো বলে আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি। প্রার্থীদের সংখ্যা আপনি যদি জেনে থাকেন যে আমাদের জাকসুতে 178-79 জন প্রার্থী এবং একাধিক পদে 30 জন 35 জন প্রার্থী, একটি পদে 30 জন প্রার্থী আছে। আর ডিজিটাল না, আর আমাদের শিক্ষকরা এত অভ্যস্ত না, এবং প্রতি বছর নির্বাচনের মধ্যে তাদের গণনায় একেবারে তারা অভিজ্ঞ বিশাল তাও না। স্বতঃস্ফূর্তভাবে এবং আমাদের টেকনোলজির সম্মুখে ভোট গণনার কাজটুকু পুলিং এজেন্টদের উপস্থিতিতে সুসম্পন্ন হওয়ার পথে। এটা নিয়ে সকলকে অনুরোধ করব কোনো প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য, এবং সকলকেই আমি অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 33 বছর পর একটি ইতিহাস আবার রচনা হতে যাচ্ছে, যেখানে আমাদের প্রিয় শিক্ষার্থীগণ এবং তাদের ভোটাধিকার নির্বিঘ্নে নির্বাধায় তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। জাকসু নির্বাচনে ভোট গ্রহণের 44 ঘন্টা ফলাফলও এখনও আসেনি। এখন পর্যন্ত 18টি হলের কেন্দ্রীয় সংসদে ভোট গণনা শেষ হয়েছে, বাকিগুলোতে চলমান। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অব্র এবং হুমায়ুন কবির। শুরুতে চলে যেতে চাই অভ্রর কাছে। অভ্র, এবার বলা হলো দুপুর 2টায় গণনা শেষ করে সন্ধ্যা 7টায় ফলাফল দেয়া হবে, সেটাও কি সম্ভব হবে? কি মনে হচ্ছে জানাবেন। পুতুল কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে যে 19টি হলের কিন্তু হচ্ছে ইতিমধ্যে গণনা শেষ হয়েছে। এছাড়াও কিন্তু হচ্ছে তারা জানিয়েছে যে বাকি দুটি আছে, সে দুটিও কিন্তু হচ্ছে গণনার চলছে আর মাঝামাঝি পর্যায়ে আছে। আশা করা যায় 2টার মধ্যেই কিন্তু হচ্ছে এই ভোট গণনাটি সেটি কিন্তু শেষ হয়ে যাবে। তার পাশাপাশি যদি আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ভোট গ্রহণের মাঝে কিন্তু নানা নাটকীয়তা হয়েছে, নানা ধরনের সমস্যা মুখে পড়তে হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই নাটকীয়তার পরেও আমাদেরকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে এই নির্বাচন কমিশনের কাছে কিন্তু কোনো ধরনের শিক্ষক বা নির্বাচন কমিশনের কোনো সদস্য কিন্তু কোনো ধরনের কিন্তু পদত্যাগপত্র জমা দেননি, কিংবা লিখিত বা কোনো ধরনের নোটিশ কিন্তু এখন পর্যন্ত তারা পাননি। যার কারণে কিন্তু তারা বলছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ধরনের খবর প্রচার হলেও সেটি কিন্তু হচ্ছে তারা কোনো অবহিত নন, তার মানে কিন্তু ধরাই যাচ্ছে এখনো তিনি হচ্ছে নির্বাচন কমিশনের সদস্য। তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি টেবিলে কিন্তু ভোট গণনা যেটি চলছে সেটি কিন্তু হচ্ছে ফলাফল আকারে প্রকাশ করতে অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেই জন্য এই ফলাফল এটি কিন্তু 7টা নাগাদ আনুষ্ঠানিকভাবে হচ্ছে প্রকাশ করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি কিন্তু জানিয়েছেন যে কোনো মূল্যেই এই ভোটের গণনা এবং ফলাফল দুটোই কিন্তু হচ্ছে 7টার মধ্যে তারা শেষ করতে চান। তবে এর আগে কিন্তু হচ্ছে নানাভাবে বেশ কয়েকবার হচ্ছে সময়সূচি দিয়েছে। গতকালকে রাতে ফল প্রকাশ করতে চেয়েছে এবং আজকে সকালেও ফল প্রকাশ করতে চেয়েছে, তারা আমাদের সাথে কথা বলেছে, কিন্তু কোনোভাবেই কিন্তু হচ্ছে তাদের সেই কথা তারা রাখতে পারেনি। তবে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আদতে তারা কি এই যে ফল ঘোষণার কথা বললেন 7টা নাগাদ, সেই সময় কি হচ্ছে তারা আদতে দিতে পারবে কিনা। সেই ফল প্রকাশের আমরা কথা বলেছি শিক্ষার্থীদের সাথে। সেই শিক্ষার্থীরা বলেছে যে এই দীর্ঘ সময়ে কিন্তু হচ্ছে তারা চান যে কোনো মূল্যেই হোক এই ফলাফলটি সেটি কিন্তু হচ্ছে 7টার
সাতটার মধ্যেই যেন ঘোষণা করা হয়। তবে সবার মধ্যেই একটি উদ্বেগ এবং তার পাশাপাশি এই যে এই সময়ের মধ্যে 7টার মধ্যে প্রকাশ করতে পারবে কিনা তা নিয়ে কিন্তু একটা শঙ্কাও আমরা লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। এইবার হুমায়ুন আমাদের সহকর্মী আছেন, তার কাছে যেতে চাই। হুমায়ুন, দুপুর 2টায় গণনা শেষ করে সন্ধ্যা 7টায় ফলাফল দেওয়া হবে। এই যে বিষয় নিয়ে যারা প্রার্থী রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তাদের প্রতিক্রিয়া কি জানতে পেরেছেন জানাবেন। পুতুল, আমি আপনার প্রশ্নটা আসলে ঠিকভাবে বুঝতে পারিনি এখানে শব্দের কারণে। আসলে আমি সকাল থেকেই নির্বাচন এখানে ভোট গণনার যে পরিস্থিতি সেটি কিন্তু পর্যবেক্ষণ করছি, সকাল থেকে খোঁজখবর নিয়েছি। আমরা নির্বাচন কমিশনার পক্ষ থেকে নির্বাচন কমিশনের একজন সদস্য কিন্তু জানিয়েছিলেন দুপুর 12টার মধ্যে ভোটের গণনা শেষে কিন্তু ফলাফল দেওয়া হবে। স্যার একটু কথা বলতে চাই, আমরা যদি একটু যুক্ত হতে। ভোটের ফলাফল দেওয়া হবে, কিন্তু সেটি আসলে সম্ভব হয়নি। 12টার মধ্যে একবার নির্বাচন কমিশনের একজন সদস্য সচিব বলছিলেন যে ফলাফল ঘোষণা করা হবে, সেটি সম্ভব হয়নি। কিন্তু কিছুক্ষণ আগে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা হয়েছে। তিনি বলছিলেন যে সন্ধ্যা 7টার মধ্যে হয়তো ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করার সম্ভব একটি সময়ের কথা তিনি বলেছেন। যেহেতু ম্যানুয়ালি গণনা হচ্ছে, এ পর্যন্ত 18টি কেন্দ্রের ভোট গণনা কিন্তু সম্পন্ন হয়েছে। তো এখানে কিন্তু আপনারা একটু দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে যে অংশীজন যারা রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, যেখানে ছাত্র শিবিরের প্রার্থী দেখছেন বসে আছে, এবং ছাত্র শিবিরের যারা বিপি প্রার্থী সহ অন্য প্রার্থী যারা, তারা কিন্তু এখানে ভোটের যেই ভোট শেষ হওয়ার পরপর থেকে তারা কিন্তু নির্বাচন কমিশন কার্যালয়ে অবস্থান নিয়েছেন। অনেকে কিন্তু ইতিমধ্যে অসুস্থ হতেও দেখেছি। আমরা কিছুক্ষণ আগেও এখান থেকে দেখেছি একজন এখানে ফ্লোরে শুয়েছিলেন, তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এবং এখনও একজন শুয়ে আছে। আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে এখানে মোটামুটি তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন। কখন সেই ভোটের ফলাফল ঘোষণা করা হবে সেই সময়টি অপেক্ষায় কিন্তু তারা এখানে রয়েছেন। আর এই ভোটের ফলাফলকে কেন্দ্র করে কিন্তু একটা ক্যাম্পাসের বিভিন্ন যে ছাত্র শিবির, বাকসাস এবং স্বতন্ত্রের আব্দুর রশিদ জিতু সহ অনেকেই কিন্তু তারা উৎকণ্ঠার কথা জানিয়েছেন। তারা বলছেন যে ফলাফল যে দেরি করার যে একটি কারণ হিসাবে তারা বলছেন যে ফলাফল পাল্টে দেয়া কিংবা যে কোনো ধরনের অসম পরিস্থিতি সৃষ্টি করার জন্যই কিন্তু নির্বাচন কমিশন এবং প্রশাসন এই ধরনের পায়তারা করছে। তো তারা বলছেন যে কোনো ধরনের অসম পরিস্থিতি কিংবা ফলাফল পাল্টে দেওয়ার মতো কোনো রকম দুঃসাহস যদি দেখানো হয়, তারা সেটি কঠোর শাস্তি দমন করবে, সেই লক্ষ্যে তারা প্রস্তুত রয়েছেন, এমন কথাই কিন্তু বলছেন অংশীজন যারা প্রার্থী রয়েছেন জাকসুর। এ ছিল আমার কাছে জাকসুর সর্বশেষ খবরাখবর নিয়ে বিস্তারিত। জাকসু নির্বাচনের আসন্ন ফলাফল নিয়ে জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র এবং হুমায়ুন কবির। রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। কাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন মারুফ হাসান। চলে যাচ্ছি মারুফের কাছে। মারুফ, এখন পর্যন্ত কেউ কি মনোনয়নপত্র প্রত্যাহার করেছে কিনা জানাবেন। পুতুল, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, পূর্ণবিন্যাস তফসিল অনুযায়ী আজকে মূলত প্রার্থীদের মনোনয়ন ফর্ম সেটি প্রত্যাহারের দিন, এবং এখন পর্যন্ত সকাল থেকে আমরা দেখেছি যে 3 জন প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম সেটি প্রত্যাহার করে নিয়েছেন। তার মধ্যে একজন নারী বিষয়ক সম্পাদক, একজন কার্যনির্বাহী সদস্য এবং আরেকজন বিতর্ক সাহিত্য বিষয়ক সম্পাদক। মূলত তাদের যে দাবি, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে একাধিক পদে তারা প্রার্থী তার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিল, তারা একটি পদে লড়তে চায় এবং যাতে তাদের নির্বাচনী প্রচারণা সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো যাতে সুবিধা পান, সেই জন্য মূলত তারা অতিরিক্ত যে মনোনয়ন ফর্ম প্রার্থীতার জন্য তুলেছিলেন সেগুলো তারা আজকে প্রত্যাহার করে নিচ্ছেন। একটি পদের মধ্যে তাদের যেমন রয়েছে সিনেটের এবং কেন্দ্রীয় সংসদের সহ মূলত মেইন যে পদগুলোতে আছে সেইগুলোতে তারা লড়তে চান। এবং কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে নির্বাচনকে স্বচ্ছ এবং যতটা ভালোভাবে করা যায় সেই দিক দিয়েই তারা মূলত তাদের যে আয়োজন আছে সেগুলো তারা চলমান রেখেছেন। এখন পর্যন্ত তারা নির্বাচনের যেসব সরঞ্জামাদি যেমন ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ যে কাজগুলো আছে সেগুলো কিন্তু চলমান রেখেছে। তবে
তবে নির্বাচনী যে আমেজ আগামীকাল থেকে শুরু হবে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে তারা মূলত প্রচারণার কাজে তাদের যে আমেজটি সেটি কিন্তু তৈরি হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। পুতুল, রাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে আগামীকাল থেকে শুরু হচ্ছে মনোনয়নপত্র বিতরণ। এছাড়া মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বুধবার পর্যন্ত। প্রতিদিন সকাল 9:30 থেকে শুরু হয়ে বিকেল 3:30 পর্যন্ত চলবে মনোনয়ন বিতরণ। কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিটি ফর্মের দাম 300 টাকা, আর হল সংসদের ফর্মের দাম পড়েছে 200 টাকা। একজন শিক্ষার্থী কেবল একটি ফর্ম সংগ্রহ করে একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। প্রায় 36 বছর পর চাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে বইছে উৎসবের আমেজ। এছাড়া প্যানেল নির্ধারণ নিয়েও আলোচনা হচ্ছে। ছাত্র সংসদ সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে 7ম চাকসু নির্বাচন। ভোট গ্রহণ চলবে OMR ফর্মে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ নয়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কোনো দলে ভোট দেবে তা কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সাভারের ধামরায়ে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই। সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। কোনো সরকারি কর্মকর্তা যদি পক্ষপাতিত্ব করে তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বর্তমানে দেশে বিদ্যুৎ সংকট নেই উল্লেখ করে দ্রুতই শিল্প কারখানায় চলমান গ্যাস সংকট সমাধানেরও আশ্বাস দেন তিনি। অনেকগুলো অনিশ্চয়তা আছে এখানে এই ভোটের নির্বাচনে। আওয়ামী লীগ এখন ওই যে অ্যাক্টিভিটি নিষিদ্ধ, কিন্তু তাদের তো ভোটাধিকার তো নিষিদ্ধ করা হয় না। তো তারা কাকে ভোট দেবে তোমরা জানো? কেউ? আমি জানি? কেউ জানে না। জাতীয় নির্বাচন ঘিরে সবাই আগ্রহ নিয়ে বসে আছে, কিন্তু জাকসুর ফলাফলে সময়ক্ষেপণ জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। পাশাপাশি দাবি করেন তাদের দল কোনোভাবেই যেন তেন নির্বাচনে যেতে চায় না। তিনি অভিযোগ করেন, অনেকেই নির্বাচন নিয়ে কথা বললেও গণহত্যার বিচারের প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন। আর গণহত্যার বিচার ছাড়া কোনো নির্বাচনই জাতি মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতের এই নেতা। জাতীয় সনদের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আগে দেওয়া হয়েছিল, আমরা মতামত দিয়েছি। আবার গতকাল আরেকটা পাঠিয়েছি, ইরান ভাই আমাকে বলল। কিন্তু আমরা মনে করি জুলাই জাতীয় সনদে আইনি ভিত্তি না দিলে, ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা স্বাক্ষর করব না। আপনি দেখবেন অনেকে নির্বাচন যতবার বলে ততবার এই গুরুত্বপূর্ণ এই মামলার ব্যাপারে কথা বলে না। তাহলে বোঝা গেছে কিছু ফাঁক ফোকর এখানে আছে। স্পষ্ট আমরা বলতেছি, জুলাইয়ের শহীদদের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার ছাড়া, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ছাড়া জনগণ নির্বাচন হয় না। 2023 সাল থেকে শুরু হওয়া জাতিগত সংঘাতের পর আজ প্রথমবারের মতো মণিপুর গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তিনি। সফরে মণিপুর রাজধানী ইম্ফল ও চূড়াচাঁদপুরে যাবেন মোদী। সফর বেশ কিছু উন্নয়নমূলক কাজের প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এছাড়া 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত মণিপুর পুলিশ হেডকোয়ার্টার ভবনেরও উদ্বোধন করবেন। এগুলোর পাশাপাশি ইম্ফলে একটি জনসভাতেও যোগ দেবেন তিনি। এর আগে আজ সকালে মিজোরামের আইজলে পৌঁছান নরেন্দ্র মোদী। সেখানে বৈরাবী সাইরাং রেল লাইনের উদ্বোধন করবেন তিনি। এটি মিজোরামের সঙ্গে ভারতের অন্যান্য অংশকে যুক্ত করবে। बेहतर योजना से मिजोरम के लोगों को यात्रा में आसानी होगी। ये रेल मार्ग आइजोल को समय पर आपूर्ति भी। রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা অঞ্চলে 7.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের দূরত্ব ছিল প্রায় 40 কিলোমিটার। শুরুতে সুনামির আশঙ্কা করা হলেও তা বাতিল করে সতর্কতা তুলে নিয়েছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। মেলেনি ক্ষয়ক্ষতির খবরও। তবে অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় প্রশাসন। গেল জুলাই মাসে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে রাশিয়ার এই বিশেষ অঞ্চলটিতে। এর প্রভাবে সুনামি আঘাত হানে জাপান ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক উপকূলে। রয়টার্স জানিয়েছে, 1952 সালের পর এটি ছিল কামচাটকায় আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।
এশিয়া কাপের বিগ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামেতে আজ রাত 8:30টায় শুরু হবে এই ম্যাচের আগে হংকংয়ে সরানো বাংলাদেশ এই ম্যাচে জয় পেলে অনেকটাই নিশ্চিত করে ফেলবে সুপার 4 পর্ব। বড় ম্যাচের আগে শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময়ে খেলার অভিজ্ঞতা দলে বাড়তি আত্মবিশ্বাস দেবে টাইগারদের। সবশেষ জুলাই মাসে শ্রীলঙ্কার ঘরের মাটিতে 2-1 ব্যবধানে লঙ্কানদের হারিয়েছে লিটন বাহিনী। অবশ্য মুখোমুখি লড়াইয়ের বিচারের দাবিতে এগিয়ে আছে চারিত আসালাঙ্কার দল। টি-20 ফরম্যাট 20 টি-20 ফরম্যাটে প্রথমবারের মতো দেখায় বাংলাদেশের 8 জয়ের বিপরীতে শ্রীলঙ্কা জিতেছে 12 ম্যাচ। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে নতুন করে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সদস্য করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এ নিয়ে খুশি মনেই সায় দিয়েছেন আশরাফুল। পাশাপাশি তামিম ইকবালকেও শুভকামনা জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। ইলেকশন করার কোনো প্ল্যান নাই, আমার এইসব জিনিসে অতটা আগ্রহ নাই। তো আমাকে বলা হয়েছে যে আপনার পজিশনে যদি বুলবুল ভাইকে আমরা দেই আপনার কোনো সমস্যা আছে কিনা। আমি বলছি যে যেহেতু উনি আমার রোল মডেল, ছোটোবেলা থেকেই আমি ওনার খেলা দেখে বড় হয়েছি, আর ওনার সাথে আমার সম্পর্কটা একটু ডিফারেন্ট লেভেলে। তো আমার জায়গায় যদি উনি ইলেকশন করেন, যেহেতু ওনার আবার ইলেকশন করার ইচ্ছা হয়েছে, এই বোর্ড প্রেসিডেন্ট লাস্ট 4 মাস ধরে কাজ করছেন বোর্ডে, সামনে যে ইলেকশনটা করবেন তো আমার পজিশন থেকে করবেন। আমি শুনে বলছি খুব তাড়াতাড়ি দেন, আমার কোনো সমস্যা নেই। যদিও আমাদেরই কলিগ তামিম ইকবালও সেখানে পার্টিসিপেট করছেন, তো তার জন্য শুভকামনা রইল। লা লিগায় রাতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। এদিকে সিরিয়ায় হাই ভোল্টেজ ম্যাচে উভান্তেসের মুখোমুখি হবে ইন্টার মিলান। চলতি মৌসুমের শুরু থেকেই আত্মবিশ্বাসী মাদ্রিদিস্তারা 3 ম্যাচে জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। দারুণ ছন্দে আছেন কিলিয়ান এমবাপে, নিয়মিতই পাচ্ছেন গোলের দেখা। টেবিলের তলানির দিকে থাকা সোসিয়েদাদের বিপক্ষেও গোল চাইবেন ফ্রেঞ্চ তারকা, জয় চাইবে তার দল। এদিকে বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে 2 ইতালিয়ান পরাশক্তি উভিয়েন্তাস ও ইন্টার মিলান। যদিও মৌসুমের শুরুতেই উদিনেসের কাছে হেরে হোঁচট খেয়েছে মিলানের দলটি। অন্যদিকে 2 ম্যাচে 2 জয় তুরিনের দলটির। 2 দলের মুখোমুখি 74 ম্যাচে 71টিতে জয় পেয়েছে উভিয়েন্তাস, 17টিতে জয় পেয়েছে ইন্টার। তবে ম্যাচের সবশেষ 5 ম্যাচে মিলানের দলটিকে হারাতে পারেনি উভেরা। সেটি হয়তো আত্মবিশ্বাসে যোগাবে লাউতারো মার্টিনেজদের। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/c/ekhon tv। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/tv.ekhon।